বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বিভ্রাট সৃষ্টি করেছিল নাটকীয় মাত্রা। গণবিক্ষোভের সে দৃশ্য ইন্টারনেটের মাধ্যমে কেবল ছড়িয়েই পড়েনি, সে বিক্ষোভ রুখতে স্বৈরাচারী সরকার আর তার দোসররা একে ব্যবহার করেছে ডিজিটাল লাইফলাইন হিসেবে। কিন্তু সেই লাইফলাইন আজ কার হাতে? উত্তরটা দারুণ অস্বস্তিকর, কারণ বাংলাদেশের সে ডিজিটাল লাইফলাইন এখন কার্যত ভারতের মুঠোয়। বাংলাদেশ বর্তমানে যে ইন্টারনেট ব্যবহার করছে তার অর্ধেকেরও বেশি আসছে ভারত হয়ে। শুধু ব্যান্ডউইথের বিল বাবদ গত কয়েক বছরে ভারতীয় কোম্পানিগুলোর পকেটে গেছে $20 কোটি বেশি। শুধু অর্থের প্রশ্ন নয়, এর ভেতরে রয়েছে ভয়ানক নিরাপত্তা ঝুঁকি, কারণ আইটিসি অপারেটরদের মাধ্যমে ব্যান্ডউইথ আসলেও কেবলের অপর প্রান্তে আসল নিয়ন্ত্রণ আসলে ভারতেরই হাতে। অর্থাৎ বাংলাদেশের ডেটা ট্রাফিক পেরিয়ে যাচ্ছে ভারতের ভূখণ্ড। আমাদের ব্যান্ডউইথ আমদানিটা এককভাবে ভারত নির্ভর হয়ে যাচ্ছে। ভারতের আইন অনুযায়ী তাদের ভূখণ্ড দিয়ে প্রবাহিত সকল ডেটা ১০০% ইন্টারসেপ্ট করার অধিকার তাদের রয়েছে। তার মানে বাংলাদেশের ইমেইল, সার্ভার ট্রান্সমিশন সবই তারা মনিটর করতে সক্ষম। একবিংশ শতাব্দীর যুদ্ধে অস্ত্র নয়, তথ্যই এখন সবচেয়ে বড় শক্তি। আর বাংলাদেশের সেই তথ্য নিয়ন্ত্রণ করছে প্রতিপক্ষ ভারত। সেই তথ্য নিয়ন্ত্রণের অংশ হিসাবে আপনি কোন কোম্পানির গাড়িতে করে কার বাসায় যাচ্ছেন তা মনিটর করছে আর টুকে রাখছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। আপনার সেলফোনে কে কি মেসেজ পাঠাচ্ছে তা পড়ছে তারা। কোন ব্যাংকে আপনার কত টাকা আছে তার হদিস নিচ্ছে। আপনি পাসপোর্ট ব্যবহার করে কবে কোন দেশে যাচ্ছেন সেই খবরও পেয়ে যাচ্ছে তারা। এটা তো ব্যক্তি পর্যায়ের ঘটনা। রাষ্ট্রীয় এবং সামরিক ক্ষেত্রে ভারতের নিয়ন্ত্রণ কি ফল বয়ে আনতে পারে একবার কল্পনা করুন তো। আমরা একটা ওভার ডিপেন্ডেন্স তৈরি হয়ে যাচ্ছে। অতি নির্ভরশীলতা একদিকে যদি তৈরি হয়ে যায়, এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো না, রিডান্ডেন্সির জন্য ভালো না। বাংলাদেশ নিজস্ব সাবমেরিন কেবল স্থাপন করেছিল ২০০৬ ও ২০১৭ সালে। দুটি কেবল মিলিয়ে সক্ষমতা মাত্র ৭,২০০ জিবিপিএস। অথচ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশের চাহিদা পৌঁছাবে ২৫,০০০ জিবিপিএসে। অর্থাৎ ৩ বছরের মাথায় বাংলাদেশের ঘাটতি হবে ১৮,০০০ জিবিপিএস। আর সেই ঘাটতি পূরণে যদি ভারত নির্ভরতা বাড়ে, ব্যয় হবে আরও $৩০ কোটি। বিশেষজ্ঞরা বলছেন, ভারতকে যত টাকা দেওয়া হয়েছে সেই টাকায় বাংলাদেশে অন্তত ৮ থেকে ১০টি সাবমেরিন কেবল স্থাপন করা যেত। সরকারের বাইরে এখন ৩টি বেসরকারি প্রতিষ্ঠান পেয়েছে নতুন সাবমেরিন কেবল স্থাপনের লাইসেন্স। এর মধ্যে একটির লক্ষ্য ২০২৬ সালের জুনেই ৫০ টেরাবাইট সক্ষমতার কেবল চালু করা। কিন্তু বাধা একটাই, অনুমোদন। প্রকল্প উদ্যোক্তা এবং বিশেষজ্ঞরা বলছেন, কোস্টগার্ড ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেলেই তারা এপ্রিলের মধ্যে কেবলটির ব্যবহার শুরু করতে পারবেন। প্রযুক্তি প্রস্তুত, অর্থও আছে, সব কিছু আটকে আছে কেবল ফাইলের প্যাচে। ২০২৪-এ ওনারা কোনো ধরনের আমাদের সাথে রেসপন্স করেনি। তারই ফলশ্রুতিতে আমরা আগস্ট মাসে আবার একটা চিঠি প্রেরণ করি। যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া যায় তাহলে আগামী ডিসেম্বরে শিপ মুভমেন্ট করবে। তবে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দাবি, সরকার কোনো বেসরকারি প্রকল্পে বাধা দেয়নি, বরং আন্তর্জাতিক মানদণ্ড ও নিরাপত্তা পূরণের বিষয়ে জোর দেওয়া হয়েছে। বেসরকারি সাবমেরিন কেবল কোম্পানিতে কেবল আনবে, রিজিওনাল যেই বিষয়গুলো আছে সেগুলো ফুলফিল করে তারা আনবে। তাদের উপরে আমাদের কোনো বাধা নিষেধ সেভাবে নেই। তবে এতে করে সময় লাগছে, বাড়ছে ব্যয়, বাড়ছে ঝুঁকি। একবিংশ শতাব্দীতে স্বাধীনতার মানে শুধু ভূখণ্ড নয়, বরং ডেটা এবং সাইবার সার্বভৌমত্ব। বাংলাদেশের ইন্টারনেট ভারতের মুঠোয়, এই বাস্তবতা শুধু অর্থনীতি নয়, এটি জাতীয় নিরাপত্তারও প্রশ্ন। তাই এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, আমরা কি ডিজিটাল দাসত্বে বাঁচব নাকি নিজেরাই নিজেদের ডেটার মালিক হব? সে সিদ্ধান্ত নিতে হবে এখনই।